মনের সুখে ঘুমোচ্ছিল আহমদ, কিন্তু সেই ঘুম মোবাইলের আবার সহ্য হলো না। হালার ভূমিকম্পের মতো ভুম ভুম করে যাচ্ছে। ঘুম ঘুম চোখে ফোনটা ধরে বলল, ওই কোন হালারে এই ঘুমের মাঝে ফোন দিয়ে ডিস্টার্ব করে? শালা তোর বাপ, এখনও কি ঘুমাচ্ছিস? সকাল 8টা বাজে, তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়, সবাই অপেক্ষা করছে। দূর শালা, তোদের জন্য না রাতে ঘুমাতে পারি না দিনে। আমি কি যে করি। কিছু করা লাগবে না, তাড়াতাড়ি আয়। আইতাছি। তারপর ইচ্ছে না থাকা সত্ত্বেও বিছানা ছেড়ে ওঠা লাগলো। চলুন ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আহমদ বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা কলেজের প্রিন্সিপাল, মা গৃহিণী। ব্যাস এইটুকুই থাক, আর সব গল্পের সাথে থাকেন, সব জানতে পারবেন। আপনাদের পরিচয় দিতে দিতে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসে আহমদ ওর আম্মুকে চিৎকার করে বলল, আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি খাবার দাও, কলেজে দেরি হয়ে যাচ্ছে। এই তো শুরু হয়ে গেছে ছাগলের বাচ্চার মতো মেমা করা। দিনের 12টা বাজে, ঘুম থেকে উঠে পড়ে আবার আমার 12টা বাজাবে। এনে খা আর আমাকে উদ্ধার কর। আরে মা, কই 12টা বাজে? উঠলাম এই তো সবে 8টা বাজলো। তো মানুষ 8টা বাজে ওঠে? এই তো মা, আমি উঠি তো। তাই তো বললাম, কোনো মানুষ ওঠে না 8টা বাজে, শুধু ছাগলের বাচ্চা ওঠে। তার মানে তুমি আমি কি? না থাক, কিছু কমু না, পরে আমার দোষ হবে। সেটা ভালো। এটা বলে আহমদের আম্মু চলে গেল আর আহমদ খাবার খেতে লাগলো। তখন বাইরে থেকে কে যেন চিল্লাতে চিল্লাতে আহমদের বাসায় আসতেছিল। একটু কান পেতে শুনে বুঝতে পারলো এটা আহমদের জম। আল্লাহ আমারে বাঁচাও। এটা বলে টেবিলের নিচে লুকিয়ে পড়লো। আর এইদিকে মামি, ওই মামি, কোথায় তুমি? ওই মামি। এইদিকে আহমদের আম্মু রান্নাঘর থেকে বের হয়ে দেখে মিম দাঁড়িয়ে। এই কি মিম, তোর হাতে লাঠি কেন? লাঠি কেন আনছি সেটা পরে দেখবা, আগে তোমার ছেলেকে ডাকো। সে কোথায়? আজ ওকে বোঝামো আমি কি জিনিস। কেন, ওই হারামজাদা কি করেছে? অনেক কিছু। সে কোথায়? এইদিকে আহমদ টেবিলের নিচে বসে বসে আল্লাহকে ডাকছে আর বলছে, আল্লাহ, এই ডাইনিকে এখান থেকে নিয়ে যাও আল্লাহ। এই তো এখানে বসে নাস্তা করছিল। তাহলে এখানে কোথাও লুকিয়ে আছে? এই বলে আশেপাশে খুঁজতে লাগলো। আর আহমদ চোখ বন্ধ করে পুরোদমে আল্লাহকে ডাকতেছে। তখন আহমদ অনুভব করলো কেউ তার কলার ধরে ফেলছে। তাই ও তাড়াতাড়ি চোখ তুলে দেখে মিম। কিরে, এখানে বসে আল্লাহ আল্লাহ করছিস কেন? আয় বাইরে আয়। এটা বলে কলার ধরে টেনে টেবিলের নিচ থেকে বের করলো। কি রে, কি করছিস তুই? মা, আমি কিছু করিনি, তুমি শুধু আমাকে বাঁচাও। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আম্মু, ও আম্মু, তোমার এই নিরীহ ছেলের দিকে তাকাও একটু। তাকাবো কেমনি? আমি তো চোখ দেখতে পারি না। আম্মু, তুমিও শেষে আমার বিরুদ্ধে। তোর মতো বাদরকে সোজা করতে শুধু মিম পারে। ধন্যবাদ মামি, আর তুই চল। এটা বলেই আহমদকে নিয়ে আসতে লাগলো। তারপর মিম আহমদের রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে আহমদের কলার ধরে রাগে ফুঁসতে লাগলো। আপু, আমাকে ছেড়ে দাও, আমি তো কিছু করিনি। চুপ, তুই কিছু করিসনি না? এত বড় অপরাধ করে আবার বলছিস কিছু করিসনি? তোকে কাল বিকেলে কয়টা কল দিছি, ধরিসনি কেন? আপু, আমি একটা কাজে ছিলাম। তোর কাজ আমার থেকে বড় হয়ে গেছে? বল, আমার থেকে তোর কাজ বড়? এই বলে হাতে থাকা লাঠি দিয়ে আহমদের পায়ে দিল বাড়ি। আহ বলে পায়ে হাত দিয়ে বসে পড়ে। এটা দেখে আবু আহমদের কলার ধরে দাঁড় করায়। যতক্ষণ আমার প্রশ্নের উত্তর দিবি না ততক্ষণ একটু লড়চড় করতে পারবি না। না না, আমার কাজ বড় আমার থেকে। কি বললি? সরি, ভয়ে কি বলছি কিছু বুঝতেছি না। আমার থেকে তোমার থুকু, তোমার থেকে ধুরবাল, কি বলছি এসব? কাজ বড় না তোমার থেকে? এইবার ঠিক করে বলছিস। এখন বল, কাল রাতে ওই মুটকির বাসার সামনে ঘোরাঘুরি করছিলি কেন? এইটা বলেই আহমদকে কিছু বলার সুযোগ না দিয়ে মারতে লাগলো। আহ, ও মা গো, বাঁচাও আমারে, তোমার বাচ্চা পোলারে মেরে ফেললো। ওই চুপ, চিল্লাবি না, একদম চুপ। তোকে কতবার কমু আমি ছাড়া অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকাবি না? তারপরও কেন ওই মুটকির বাসার সামনে গেলি? এটা বলে আহমদকে মারা বন্ধ করলো। এদিকে আহমদ কান্না করে দিল আর
মনে মনে। শয়তান ডাইনি গন্ডি, তোর কখনো বিয়ে হইব না। কেউ নিরীহ বাচ্চাকে এমন করে মারে? দেখ, তোকে আমি মারতে চাই না, তারপরও তোর কাজের জন্য তোকে মারতে হয়। না, তুই আমাকে বাধ্য করিস মারতে। কেন গিয়েছিলি ওই মুটকির বাড়ির সামনে? একটু শান্ত হয়ে কথাটা বললাম। মোটকি থুক্কু তানিয়া আপুর সাথে কথা বলতে। আহমদের কথা শুনে আপুর মুখটা আবার লাল হয়ে গেল রাগে। কি, তুই ওই ডাইনির সাথে কথা বলতে রাতে তার বাসার সামনে গেলি? কই, আমার সাথে কথা বলতে তো এমন করিস না। সত্যি করে বল, কি কথা বলতে গেছিস? আহমদ আবার ভয় পেয়ে গেল। এই মেয়ে কথার আগে হাত বেশি চলে কি করে কে জানে। কিরে বল, কি কথা বলতে গেছিলি? আসলে তানিয়া আপুকে আমি আর বলতে দিল না ডাইনিটা। তার আগে আপুর ঠাস ঠাস করে আমার গাল লাল করে দিয়ে বলল, কি, তুই তানিয়াকে ভালোবাসিস? আর এটা বলতে রাতে তার বাসায় গেছিলি? গালে হাত দিয়ে আপুকে বলল, ধুর, কথার আগে তোমার হাত বেশি চলে কেন? আগে আমার কথাটা তো শুনবা। কি, তুই আমার সামনে উচ্চ গলায় কথা বলিস? তোর তো সাহস কম না? আরে আপু, আমার পুরো কথাটা শোনো। তারপর মিম রাগী সুরে বলতে লাগলো, কি বলবি তাড়াতাড়ি বল। তুমি শুধু শুধু আমাকে বকতে এসেছো। আমি রাফি শাহিন মিলে তানিয়া আপু বাড়ির সামনে গেছি। আমি রাফি শাহিন মিলে তানিয়া আপুর বাড়ির সামনে গেছিলাম, কারণ শাহিন তানিয়া আপুরে ভালোবাসে। আর তাই শাহিন তানিয়া আপুকে এক ঝলক দেখতে সেখানে আমাদের দুইজনকে নিয়ে গেছে। ও আচ্ছা, আমি তো মনে করছি অন্য কিছু। এমনিতে তুমি একটু বেশি বুঝো আপু, বুঝলে? হইছে, তোকে আর বলতে হবে না। কলেজে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি নিচে মামির কাছে আছি। এটা বলেই মিমাপু চলে গেল আর আহমদ রেডি হতে গেল। চলেন, রেডি হতে হতে আপুর পরিচয় দেই। মিম আপু হচ্ছে আমার বাবার একমাত্র বড় বোন, তানজিনা ফুপির একমাত্র মেয়ে। মিম আপু এইবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, মানে আমার 2 বছরের সিনিয়র। আর আমি ইন্টার ফাইনাল পরীক্ষা দিব, এই তো আর বেশি দিন নাই। মিম আপুর বাবা একজন পুলিশ কমিশনার। ব্যাস এইটুকু, বাকি সব গল্পে থাকেন, জেনে যাবেন। রেডি হয়ে নিচে যেতেই মিম আহমদকে বলল, চল তাহলে ছোট আম্মু, আমি আসি, কাল আবার আসবো, কেমন? আল্লাহ হাফিজ, দেখে শুনে যেও মিম। মামুনি? কে ছোট আম্মু? এটা বলেই দুইজন বাসা থেকে বের হয়ে গেল। আসলে আহমেদের কোনো বোন নাই তো, তাই ওর আম্মু আব্বু মিমাপুকে নিজের মেয়ের মতোই ভালোবাসে, আর আপু আহমদকে আপন ভাইয়ের মতো শাসন করে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে একটা রিক্সা চলে আসলো। তারপর দুইজন উঠে পড়ল। কিরে, এত দূরে বসেছিস কেন? পড়ে যাবি তো? আরে না, পড়বো না। তাড়াতাড়ি কাছে এসে বস, তা না হলে ধাক্কা দিয়ে ফেলে দিব। থাক, আর লাগবে না, আমি বসতেছি। তোমার আবার বিশ্বাস নাই? তারপর চুপচাপ মিমের পাশে ভালো করে বসে পড়ল। আপু বাই, আমি গেলাম, আর ভাড়াটা দিয়ে দাও, কেমন? এটা বলে দৌড় দিলাম। আচ্ছা যা, ভালোভাবে ক্লাস করবি আর ফাজলামো করবি না কিন্তু। আচ্ছা বলে চলে গেলাম। এইদিকে আপু তোর ভার্সিটিতে চলে গেল রিক্সা নিয়ে। কলেজ থেকে 5 মিনিটের রাস্তা আপুদের ভার্সিটি। আহমদ কলেজে এসে দেখে হারামি বন্ধু দুইটা আম গাছের নিচে বসে আড্ডা দিতেছে। তারপর তাদের কাছে গিয়ে বলল, কিরে, কি অবস্থা তোদের? ভালো, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কিরে রাফি, শাফিনের কি হইল? মামা, তানিয়া আপু তাকে জুনিয়র বলে পাত্তা দিতেছে না, তাই মন খারাপ। শাহিন, মন খারাপ করে লাভ নাই, আরেকটু চেষ্টা কর, হয়ে যাবে, তখন দেখা যাবে। এখন চল ক্লাসে যাই। ওকে চল তাহলে। তারপর আমরা ক্লাসে গিয়ে একসাথে বসলাম। এইদিকে মিম ভার্সিটিতে তার বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে। ওই মিম, তোর ওই শয়তান জুনিয়রকে কখন বলবি তাকে তুই ভালোবাসিস? এই তো এইচএসসি পরীক্ষা দিয়ে নি, তারপর বলবো নি। মানবে না মানি, 100 বার মানবে, তা না হলে অন্যদিকে অ্যাপ্লাই করব। সে কি করলো না করলো এগুলো দেখার টাইম নাই। সে আমার মানে আমার। তা জোর করে তো আর ভালোবাসা হয় না। সমস্যা নাই, আমার জিনিস আমার কাছে থাকবে, সেটা ইচ্ছেতে হোক আর অনিচ্ছাতে। তা তোকে যে আমার দেবর মানি আহমেদের বন্ধু শাহিন ভালোবাসে, তোকে জানিস?
হুম। তাহলে বলে দে। থাক, আরও কয়দিন দেখি জুনিয়রটারে আমার জন্য কি কি করতে পারে। তুইও না পারসও বটে। দেখিস দেখতে দেখতে অন্য কোথাও চলে যাবে। গেলে হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। এটা বলে তারা তিনজন ক্লাসে চলে গেল। এইদিকে আহমদ একে একে সব ক্লাস শেষ করে আবার গাছতলায় বসে পড়ল আর সুন্দরী সুন্দরী অপদের দিকে তাকাচ্ছে। কারণ আর 15 দিন এই কলেজে আছে তো তাদের আর দেখতে পাবে না। এই কষ্টে একটা গান মনে আসলো, তাই তিনজন মিলে গাইতে লাগলো। একটা প্রেমের গান লিখেছে আর তাতে তোর নাম লিখেছে। মাঝ রাতেতে বদনাম হয়েছে, যে না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতে থাকতে গেল। রাত নামে তোর ডাকতে গেল মন, কি করি এমন অসুখে জমেছে মরণ এই বুকে। একটা প্রেমের গান লিখেছি। এইভাবে গান শেষ করে দেখে অনেক ছেলে মেয়ে তাদের গান শুনছিল এবং গান শেষ হতে হাততালি দিতে লাগলো। তখন একটা মেয়ে এসে পড়ল। হাই, আমি তিশা। হ্যালো, আমি রাফি। এটা আহমেদ, এটা শাহিন। আপনার সুন্দর গান গাইতে পারেন দেখি। আহমদেরও সবাই একসাথে বলে উঠল ধন্যবাদ। আচ্ছা, আমরা তো একই ক্লাসে পড়ি, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। কি বলিস আহমেদ? তোর যেটা ভালো লাগে সেটা কর। ওকে ফ্রেন্ড। ওকে ফ্রেন্ড বলে সবার সাথে হাত মেলালো এবং সবার শেষে আহমদের সাথে হাত মেলালো তৃষা। আচ্ছা তোমরা থাকো, হ্যাঁ আমার একটু কাজ আছে। ওকে বাই বলে টাটা দিয়ে চলে গেল। আর এইসব পেছন থেকে একজন দেখে রাগে ফুঁসতে লাগলো। তৃষা যেতেই তারা আবার আড্ডা দিতে লাগলো। হঠাৎ পেছন থেকে আহমদের কলার ধরে কেউ গালে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, কুত্তা, সাহস কি করে হয় অন্য মেয়ের হাত ধরার? আহমদ গালে হাত দিয়ে সামনে তাকাতেই দেখে এটা মিম আপু। আরে আপু, তুমি এখানে? আমি এখানে না আসলে তোমার আকাম দেখতে পেতাম না। আমি কি করলাম? তখন মিম তার কলার ধরে বলল, ওই মামা মামি কি তোকে কলেজে পাঠায় মেয়েদের সাথে লুতুফুতু করতে নাকি? আরে আপু, তুমি ভুল বুঝতেছো। আমি কিছু ভুল বুঝতেছি না। আমি কলেজে আসলে তো দেখতে পেলাম না তুই কলেজে এসে ওইসব করিস। আরে আমার ওকে আর বলতে না দিয়ে চুপ, একদম চুপ। তোকে আর কিচ্ছু বলতে হবে না। চল বাসায় চল, দেখাবো মজা। মজা এতবার মানা করা সত্ত্বেও তুই কেন মেয়েদের সাথে এত ঘেঁষাঘেঁষি করিস? এটা বলে মিম আহমদের কলার ধরে টানতে টানতে একটা গাড়ি ডেকে সেখানে তুলল। তারপর গাড়ি চলতে লাগলো। এদিকে আহমদ ভয়ে চুপসে আছে, আল্লাহ জানে কি হবে তার। তারপর আপু ওকে বাসায় এনে ওর রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আপু, তুমি দরজা বন্ধ করলে কেন? চুপ, একদম চুপ। তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? তোমার কথার কি অমান্য করছি আমি? মিম আপু, কি করছি আমি? এত বড় একটা কাজ করে বলছত কিছু করিসনি? তুই ওই মেয়ের সাথে হাত মেলালি কেন? তোর সাথে মেয়েটার সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই, তুমি শুধু শুধু এমন করছো। আমি এই কথাটা বলে মনে হয় ভুল করলাম। কি আমি ভুল করছি? তোর হাত ধরা, তোকে বাই বলা, এসব ভুল। সেই সব ভুলো না, তুমি ভুল বুঝতেছো যে। এটা বলতেই কি আমি ভুল করছি? তোর হাত ধরা, তোকে বাই বলা, এসব ভুল? মিম গালে দুইটা থাপ্পড় দিয়ে বলল, দেখ, আমার মাথা গরম করিস না, বুঝলি? আমি যেমনি বুঝি না কেন তুই মেয়েদের সাথে কথা বলবি না, মানে বলবি না। আর এটা তোকে লাস্ট বার সাবধান করে দিলাম। পরের বার এমন হলে মা আমাকে বলে এমন মায়ের খাওয়াবো সেটা তুই নিজেও ভাবতে পারবি না। এটা বলে হন হন করে চলে গেল মিম। আর আহমদ গালে হাত দিয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। কি গুন্ডি মেরে বাবা, এসব ভাবছে। তখন ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রাবে। কি রে মামা, বেঁচে আছিস নাকি মারা গেছিস? না বেডা, বেঁচে আছি। তোর ভবিষ্যতের কথা ভেবে আমার দুঃখ হয় রে। খালি তোর হয় আমারও, আমারও তো হয় বেডা। এই গন্ডিটারি নিয়ে সারা জীবন সংসার কর্ম কেমনে? সেটা ছাড়, আগে পটাবি কেমনে এটা ভাব। যে রাগী, ভালোবাসি বলতে গেলে তো মেরে ভাঁজ করে লাইভ মনে হয়। সেটা পরীক্ষার পরে চিন্তা করব, এখন রাখি। হালা। এদিকে রাগ দেখিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার সময় আহমদের আম্মু বলে উঠল, কি রে মা, হুট করে আসলি, আবার চলে যাচ্ছিস? কিছু হয়েছে? মামি, কিছু হয়নি। তোমার ছেলেকে দেখে রাখিও। আর
আমি ওকে নিজে কলেজে নিয়ে যাব আর নিজে নিয়ে আসব, আর আমাকে ছাড়া গেলে ওর খবর করে ছাড়বো, ওকে বলে দিও। এটা বলে রাগ দেখিয়ে চলে গেল। এইদিকে আহমদ ফ্রেশ হয়ে নিচে এসে, আম্মু আম্মু কোথায় গেলা? না, দেখছি এটাতে কাজ হবে না। ও আব্বুর বউ কোথায় তুমি? ক্ষুধা লাগছে, খেতে দাও। এটা বলতেই আম্মু রান্নাঘর থেকে রুটি উল্টানোর খুন্তি নিয়ে রেগে মেগে আসতে লাগলো। কি বললি হারামজাদা? আবার বল। কি বললাম আম্মু? বলছি আর কি তা খাবার দিবা নাকি চলে যাব? চলে গেলে আমার কি? খালি পেটে তুই থাকবি, আমি না। ও মা গো, খেতে দাও না প্লিজ। হয়েছে, আর তেল দিতে হবে না। বস, টেবিলে খাবার দিতেছি। আম্মু তেল তো আমার হাতে নাই, তাহলে তোমাকে দিলাম কখন? আমার বেশি হচ্ছে কিন্তু। আম্মুর রাগে মুখ দেখে চুপ হয়ে গেল। একটু পর আম্মু খাবার নিয়ে ওকে দিল আর ও খেতে লাগলো। তারপর আম্মু মিমের বলে যাওয়া কথাগুলো বলল। আহমদ তো মনে মনে মহা খুশি। মিমের সাথে তাহলে প্রতিদিন কলেজে যাব, কি যে মজা হবে। কিন্তু একটু ভাব নিয়ে বলল, আম্মু এটা কেমন কথা? আমি কেন আপুর সাথে যাব? আমি আমার মতো করে যাব। দেখ, আমাদের কোনো মেয়ে নেই, আমরা মিমকে নিজের মেয়ে মনে করি, আর মিমে আমাদেরকে বাবা মা মানে। আর তোকে ছোট ভাইয়ের মতো দেখে শুনে রাখে। যদি তোর কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে? তাই বলছি, তোর আপুর কথা শুনিস। আর তোর আব্বু তো তোকে বলেছে মিমের কথা না শুনলে তোর খবর করে ছাড়বে। এইদিকে আম্মুর কথা শুনে আহমদ মনে মনে বলল, আইসে ভাইয়ের মতো দেখে। বলি, তোমাদের মেয়েকে জামাইয়ের চোখে দেখতে বললে কি দোষ হয়? কি রে, মনে মনে কি ভাবছিস? না, কিছু না। তারপর নিজের মতো খাবার খেয়ে রুমে এসে গেম খেলতে লাগলো। তখন দেখি মিম আপু দে তো এখন। কেন আপু বলছি সামনে থাকলে বলবো, এখন নয়। দেখি ডিম বউ কল দিছে। কল দেওয়াতে মাথা এমন গরম হইল, ইচ্ছে করছে ফোনের ভিতরে ঢুকে সব চুল ছিঁড়ে দেই। মন খারাপ করে ফোন ধরলাম। হ্যালো। কিরে, মন খারাপ? না, অনেক আনন্দে আছি। সরি। কিসের সরি? আসলে তোকে ওইভাবে থাপ্পড় দেওয়া আমার মোটেও ঠিক হয়নি। আরে আমি কিছু মনে করিনি। দেখ, তোর এখন আবেগময় জীবন, তোর মনে এখন অনেক কিছু করতে চাইবে। আর আমি বা মামা মামি চাইবো না তুই খারাপ হয়ে যাস বা খারাপ কিছুতে জড়িয়ে পড়িস, তাই তোকে এমন শাসন করি। থাক, আমি জানি, তাই তো কিছু বলি না। খাবার খেয়েছিস? তুমি খেয়েছো? আচ্ছা রাখি, কেমন? ওকে, রাখ। এটা বলে ফোনটা কেটে দিয়ে আহমদ ওর আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে গেল। একটু পর ওদের আড্ডার জায়গায় এসে দেখে শাহিন রাফি দুইজন মিলে আড্ডা দিতেছে। কিরে, তোদের কি খবর? আর ভালো, সব ভালো তো তোদের? আমি এক পিস হয়ে কি ভালো থাকতে পারি? আমরা ভালো, কিন্তু তোমার খবর জিজ্ঞানো লাগবে না, কারণ তোমার না বলা প্রেমিকার শাসন পেয়ে দেখি অনেক ভালো আছো। আছি, তাতে তোর কি? আগে নিজেরটাকে আগে লাইনে আন, তারপর আমার কথা বলতে আইসো। আরে আমারটা তো আমাকে পিছনে ঘুরাইতেছে, আর আমি ভালোবাসি কথাটা বলতে পারছি, কিন্তু তুমি তো যাকে ভালোবাসো তাকে আপু বলে ডাকো, আর যে গুন্ডি মনে হয় এই জীবনে আর বলতে পারবা না। দেখ, রাগাবি না কিন্তু। রাগালে পিরত শুরু হওয়ার আগে খতম করে দিব। আর আমি কি করতে পারি না কি পারি না সেটা পরীক্ষার পর দেখা যাবে। দেখছি সবাই পরীক্ষার পর ব্যস্ত হয়ে যাবে, আমি কি করব? কষ্ট পেও না বাবু, আমরা তোমাকে একটা খুঁজে দিতে হবে না, কারণ তুই যে হারে ভণ্ড, 2-4টা তো এমনি জুড়ে ফেলতে পারিস। এই কথা বলে শাহিন হাসতে লাগলো। হাস, আরও জোরে হাস, আমারও টাইম আইব, তখন আমিও দেখাবো। এইভাবে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেল। তারপর রুমে এসে মন দিয়ে পড়তে লাগলো, কারণ 15 দিন পর ফাইনাল পরীক্ষা, রেজাল্ট ভালো করতে হবে। রাত 12টা পর্যন্ত পড়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বের হতেই সামনে থাকা মানুষটিকে দেখে চোখ ছানা বড়া হয়ে গেল। আহমদ পুরো বাস খেয়ে গেল মিমকে দেখে। নীল একটা জামা, মুখে হালকা মেকআপ, চোখে হালকা কাজল, এতে তার চোখগুলো মায়াবী লাগছে। দরজার আড়াল থেকে দেখতেছে আহমেদের চোখ, যেন মিমের দিক থেকে সরতেছেই না। তারপর নিজেকে সামলে মিমকে কিছু বুঝতে না দিয়ে বাহিরে বের হলো। আরে আপু, তুমি এখানে? তোর জন্য দাঁড়িয়ে আছি, চল তাহলে, আজ থেকে গাড়ি করে যাব।
আমি কেন তোমার সাথে যাব? তুমি যাও, আমি একলা যেতে পারবো। ও, আমি তোকে ছাড়া চলে যাব আর তুই কলেজে যাওয়ার সময় মেয়েদের সাথে টাঙ্কি মারবি, তাই না? সেটা তো আমি হতে দিব না। আরে না। তোরে আর না আর গুষ্টি মারি, ওঠ গাড়িতে। এটা বলে মিম হাত ধরে গাড়িতে তুললো আর মিম গাড়ি চালাতে লাগলো। এইদিকে মিমের দিকে আর চোখে তাকিয়ে তাকিয়ে আহমদ ভাবছে, এত রাগ করো কেন তুমি? একটু আদর করে কথা বলতে পারো না? কিরে, কিছু কি বললি? আহমদ মনে মনে ভাবছে, এই যা, ডাইনিটা আবার শুনে ফেললো না তো। আরে না আপু, এমনি কিছু বলিনি। ও। তারপর দুইজন চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর কলেজে আসতেই গাড়ি থেকে নেমে মিমকে বিদায় দিল। আর তখন মিম বলল, খবরদার কোনো মেয়ের সাথে যেন মেলামেশা করতে না দেখি। এইদিকে আহমদ একটা মুচকি হাসি দিয়ে বন্ধুদের কাছে যাওয়ার জন্য দৌড় দিল। হঠাৎ ধপাস করে পড়ে গেল একজনের সাথে ধাক্কা খেয়ে। তারপর সামনে তাকিয়ে দেখে, ওমা, এটা তো একটা বেডি থুকু মেয়ে। এইদিকে ও মাগো, কোমরটা গেল রে। আবে কোন হালারে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর আহমদ উঠে দাঁড়ালো, কিন্তু দুই গালে আগে থেকে হাত দিয়ে রাখলো যাতে আদর করতে না পারে। ওই ছেলে, চোখ কি হাতে নিয়ে হাঁটেন? সরি আপু, আমি দেখতে পাইনি। কিসের সরি? জিসের সরি? আসলে তোদের মতো কিছু ছেলে আছে, মেয়েদের ইচ্ছে করে ধাক্কা দিয়ে মজা নিবে, তারপর কিছু বলতে গেলে সরি বলবে। দেখেন আপু, আপনি একটু বেশি বলে ফেলছে। আমি বলছি তো আমার ভুল হয়েছে, তারপরেও কেন এইসব বলছেন? লুচ্চামি করলে বলবো না তো আপ্যায়ন করবো? আরেকটা বাজে কথা বলবি তো কি করব নিজেও জানি না। আজ মেয়ে বলে বেঁচে গেলি, তোর জায়গায় ছেলে থাকলে এতক্ষণ কোথায় থাকতো নিজেও জানি না। এটা বলে বন্ধুদের কাছে চলে আসলাম। এইদিকে মেয়েটা আহমদের কথা শুনে রেগে মেগে আগুন আর নিজে নিজে বলতে লাগলো, তোকে তো আমি দেখে নেব, শুধু একবার ভাগে পাই। এটা বলে মেয়েটা হন হন করে চলে গেল। এইদিকে কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গিয়ে দেখে ঢাকা খাওয়া মেয়েটি বসে। যাই হোক, তাতে তার কি, সেদিকে খেয়াল না দিয়ে ক্লাস করতে লাগলো। ক্লাসের ফাঁকে আহমদ আর রাফি খেয়াল করলো শাহিন মনমরা হয়ে বসে আছে, ক্লাসে কোনো মনোযোগ নাই। কিরে শাহিন, তোর কি হয়েছে? কই কি হবে আবার? আমি তো ঠিক আছে। মিথ্যা কেন বলছিস? আমরা ক্লিয়ার দেখলাম তোর মন খারাপ। কি হয়েছে সেটা বল। আরে তেমন কিছু না, তানিয়ার কথা ভেবে মন খারাপ হচ্ছে। হেতির পিছনে সারাদিন পড়ে থাকি, অথচ পাত্তা দেয় না। এটা বলতেই আহমদ শাহিনের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, হালার করে হালা, তুই একটা মেয়ের জন্য মন খারাপ করে বসে আছিস, এটা তোর থেকে আশা করি নাই। আরে এমন মেয়ে কত আসবে আর যাবে, তাই বলে মন খারাপ করবি? ভাই, আমি তানিয়াকে অনেক বেশি ভালোবাসি, আর ওকে ছাড়া বাঁচবো না। দেখ শাহিন, আমরা জানি তুই তানিয়া আপুকে কত ভালোবাসিস, কিন্তু আমাদের আর কয়েকদিন পর ফাইনাল পরীক্ষা। তাই বলছি, আপাতত এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে পড়ালেখায় মন দে। আর একটা কথা, মেয়েদের একটু বেশি গুরুত্ব দিলে তাদের দাম বেড়ে যায়। তাই বলছি, পরীক্ষার জন্য ওর থেকে দূরে থাকবি, দেখবি সে নিজে থেকে তোর কাছে আসবে। আচ্ছা, তোর কথা না হয় মেনে নিলাম, কিন্তু এর মধ্যে যদি সে অন্য কারো হয়ে যায় তখন? দেখ, এতদিন পিছনে ঘুরেও তাকে যেহেতু পাসনি, আর যদি না পাওয়ার হয় তাহলে এইভাবে সারা জীবন ঘুরলেও পাবি না। আর যদি পেয়ে যাস তাহলে না চাইতে পেয়ে যাবি। তাই বলছি, পড়াশোনাতে মন দে। শাহিদ, আহমেদের কথা কিছু ঠিক ভেবে দেখ কি করবি। তারপর শাহিন কিছু একটা ভেবে বলে। তারপর শাহিনের কথা শুনে অনেক খুশি হলো। এরপর তিনজন মিলে ক্লাস করে বাইরে আসতেই দেখে মিম কলেজ গেটে দাঁড়িয়ে আছে। তাই আহমদ, রাফি শাহিন থেকে বিদায় নিয়ে মিমের কাছে চলে আসলো। চলে এসেছিস, চল আজ ঘুরতে যাব। ওকে, চল তাহলে। তারপর গাড়িতে উঠে পড়ল। তা তোর ফাইলে আর কতদিন আছে? এই তো আর 14 দিন আছে। আচ্ছা, তোদের তো বিদায় হয়ে গেছে, তাহলে তোরা কলেজে আসিস কেন? এখন আমাদের কোচিং চলছে, যেই সব বিষয় আমরা দুর্বল সেই সব বিষয়ের, বুঝলা? ও, তার কয়দিন চলবে? আজকে আর চলবে না। ও। এইভাবে কথা বলতে বলতে গাড়ি একটা পার্কে নিয়ে আসলো। তারপর গাড়ি থেকে নেমে চারপাশে তাকিয়ে দেখে সবাই কাপল। আপু এখানে না আসলেও পারতে,
মিম আহমদের দিকে আর চোখে তাকিয়ে বলল, কেন, এখানে কি কোনো সমস্যা? না, সমস্যা নাই, তবে দেখছো না এখানে সবাই কাপল, আর আমরা দেখো ভাই বোন, এখানে না এসে নদীর পাড়ে গেলেও ভালো লাগতো। এটা বলতে দেখে মিম ওর দিকে রাগী চোখে তাকিয়ে বললো বেশি কথা না বলে আমার সাথে হাঁট, কিন্তু কোনো মেয়ের দিকে চোখ তুলে ভুলেও তাকাবি না, তা না হলে চোখ একেবারে তুলে ফেলবো। দেখছেন কি গুন্ডি, ওরা কি চোখ তুলে ফেলবে? তাহলে আমি দেখবো কি করে? তার মানে তুই মেয়েদের দেখবি? না দেখার কি আছে, সিঙ্গেল মানুষ বলে কথা, দেখতে পারি। কি বললি কুত্তা? দাঁড়া, তোর মেয়ে দেখার বেশি শখ না? বের করছি। এটা বলে মিম যখনই আহমদকে মারতে আসবে তখন তার পায়ের সাথে কিছু একটা লেগে মিমের গায়ের উপর পড়ল, আর এই আটার বস্তা সামলাতে না পেরে পড়ে গেল আহমদ। সাথে সাথে যেটা হওয়ার সেটাই হলো, ওর আর মিমের ঠোঁট এক হয়ে গেল, সাথে সাথে মিমের চোখগুলো বড় বড় হয়ে গেল। এই মুহূর্তটা যদি ওর ভালো লাগছে, তারপরেও আহমদ মিমের চোখের দিকে তাকিয়ে মিমকে ছেড়ে উঠে পড়ল। তারপর মিম কিছু করার আগে দুই গালে হাত দিয়ে মিমকে বলতে লাগলো, সরি আপু, আসলে এমন একটা কিছু হবে আমি ভাবতে পারিনি। হয়েছে, পাবলিক প্লেসে বলে ছেড়ে দিলাম, এখন চুপচাপ আমার সাথে আয়। তারপর আর কি, মিমের সাথে চুপচাপ হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো মিমের আবার কি হলো, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর ওকে কিছু বললো না, আর এমন ভাব করছে যেন কিছুই হয়নি। এইভাবে মাথায় নানা চিন্তা আর মিমের সাথে ঘোরাফেরার মধ্য দিয়েই বিকেল হয়ে গেল। তারপর দুইজন বাসায় চলে আসলো। আজ খালি পড়ে যাওয়ার ঘটনাটা চোখের সামনে ভাসতেছে আহমেদের। ইস, তখন যদি তাড়াতাড়ি না উঠে আরও কিছুক্ষণ থাকতাম ভালো লাগতো। আজকের ঘটনাটা শুধু মাথায় ঘুরছে, যার জন্য না পারলাম ঠিকমতো খাবার খেতে, না পারলাম শান্তি মতো পড়তে, আর না পারছি ঘুমাতে। এইভাবে প্রতিদিন আপুর সাথে কলেজ যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মজা করা আর আপুর সাথে বাড়ি ফেরা, মাঝে মধ্যে ঘোরাঘুরি করা, যার কারণে মিম এর মায়াতে অতি মারাত্মকভাবে পড়ে গিয়েছে। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে আহমদের পরীক্ষা। এরপর একে একে সব পরীক্ষা দিয়ে দিল। আজ শেষ পরীক্ষা ছিল, আর এটা শেষ করে তিন বন্ধু গাড়িতে বসে বলতে লাগলো, আজও তো শেষ পরীক্ষা দিয়ে দিলাম, চল আজকে ঘোরাঘুরি করব, কেমন? চল, ভালো একটা আইডিয়া দিস বেটা। আহমদও বলল ভালো হবে। তারপর তিনজন মিলে ঘোরাঘুরি করতে লাগলো। হঠাৎ এমন কিছু হবে আহমদ ভাবতেও পারেনি। তারা তিনজন নদীর পাড়ে অনেক মজা করে ঘুরতেছে, হঠাৎ করে পেছন থেকে কেউ শাহিনের কলার ধরে মেইলি কণ্ঠে বলতে লাগলো, ওই কুত্তা, আমাকে কষ্টের ভেতরে রেখে এখানে এসে মজা করতেছিস তাই না? এটা বলতে ওরা পেছনে ঘুরে অবাক, কারণ এটা তানিয়া আপু। মানে কি? মানে কি মানে? তুই এতদিন আমার পেছনে ঘুরে আমাকে তোর প্রেমের জালে ফেলে এখন তুই বলছিস মানে? দেখেন, আগে যা হয়েছে না হয়েছে তা ভুলে যান। আমি আপনাকে ছাড়া এখন অনেক ভালো আছি। কি বললি কুত্তা, ভুলে যাব? এই যদি বলার হয় তাহলে পেছনে কেন ঘুরলি? আপনার পিছনে ঘুরছিলাম কারণ আমি বেহায়া, তাই। যদি বেহায়া না হতাম তাহলে আপনার পিছনে ঘুরতাম না। দেখ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা? একটা কথা মনে রাখবেন, সময় থাকতে সময় মূল্য দিতে হয়, তা না হলে পরে পস্তায় লাভ নেই। এই চল তো এখান থেকে। এটা বলে শাহিন যখন উল্টো দিকে হাঁটতে যাবে তখন তানিয়া আপু শাহিনের কলার ধরে বলতে লাগলো, কোথায় যাচ্ছিস আমাকে রেখে? আমার মনে আগুন জ্বালিয়ে এখন নিজে দূরে সরে যাচ্ছিস, এটা তো আমি হতে দেব না। তাহলে পানি দিয়ে নিভিয়ে নিন। এই আগুন পানি দিয়ে নিভবে না, এই আগুন শুধু তুই নিভাতে পারবি। কিভাবে? কিভাবে সেটা দেখাচ্ছি, দাঁড়াও। আহমদ, আমি তোমার বন্ধুকে নিয়ে যাচ্ছি, তোমরা ঘোরাঘুরি করো, কেমন? এটা বলে শাহিনকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর তখন শাহিন বলতে লাগলো, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আমার বন্ধুদের কাছে যাব। এটা কেমন করে হয়? তোমাকে দেখাতে হবেই তো কিভাবে আগুন নেভাতে হয়।
আর এইদিকে তাদের দুইজনের কাণ্ড দেখে বাকিরা হাসতে লাগলো। চল, রাফির হালাত তার লাং পেয়ে গেছে, আমরা না হয় আমাদেরটা খুঁজি। মামা চল। এটা বলে দুইজন হাঁটতে লাগলো। আহমদ দেখ তো, এটা মিম আপু না? আর সাথে দেখ একটা ছেলে বসে আছে। হঠাৎ রাফি ইশারা দিয়ে বলতে লাগলো। তখন রাফির কথা মতো সেই দিকে তাকাতেই বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছে ওর নিজের অনেক কাছের কিছু হারাতে বসলো। মনের মাঝে এক তোলপাড় ঝড় বইতে লাগলো, এই বুঝিয়ে কান্না করে দিবে। চল আহমদ, মিম আপুকে জিজ্ঞাসা করি আসি ছেলেটাকে। তখন আহমদ বলে উঠল, থাক ভাই, বলা লাগবে না। তাদের শুধু শুধু বিরক্ত করে কী লাভ, তার চেয়ে বরং আমরা চলে যাই, তারা তাদের মতো থাকুক। কিন্তু কোনো কিন্তু না, চল। এটা বলে যখন চলে আসতে যাবে তখন ওদের চোখ মিমাপুর চোখাচোখি হয়ে গেল, কিন্তু আহমদ সেই দিকে আর না তাকিয়ে রাফিকে নিয়ে চলে আসলো। এইদিকে মিম মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার আহমেদ, আমাকে দেখেও এদিকে না এসে চলে গেল কেন, বুঝলাম না। আর এইদিকে তার কাছে রেখে কোথায় গিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই। উফ, অসহ্য। এইদিকে রাফি বলতে লাগলো। রাফিকে আর বলতে না দিয়ে বলতে লাগলো। তারপর আহমদ রাফির থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। মনটা অনেক খারাপ, কিছুই ভালো লাগছে না। আম্মু খাবার খেতে ডাকছিল, বাট যায়নি। বিছানাতে শুয়ে শুয়ে মিমের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছে আর কান্না করে বালিশ ভিজিয়ে ফেলছে। যাকে নিজের চাইতে বেশি ভালোবাসে তাকে আজ অন্য কারোর সাথে দেখবে, এটা কখনো ভাবতে পারেনি মিম। ও সরি, সে তো এখন তার নেই। মিম আপু যখন তাকে শাসন করতো, তার উপর রাগ করতো, তখন সত্যি বলতে ওর অনেক ভালো লাগতো। যখন সে কোনো মেয়ের সাথে কথা বলতো তখন মিম যেভাবে রাগ দেখাতো, তখন আহমদ ভাবতো আপু তাকে পছন্দ করে, কিন্তু সেটা যে তার ভুল ধারণা আজ প্রমাণ হয়ে গেল। এইসব ভাবতেছে তখন পাশে থাকা ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মিম কল দিয়েছে। মিমের নাম্বার দেখে ফোনটা ধরতে ইচ্ছেটা চলে গেল। অন্যদিন হলে অনেক খুশি হতো, বাট আজকে কেন যেন খুশি হতে পারলো না। তাই ফোনটা না ধরে সাইলেন্ট করে রেখে দিল। এইদিকে কল না ধরাতে মিম একের পর এক কল দিয়ে যাচ্ছে। আহমদ, মিম আপুর সাথে ছেলেটা কে হতে পারে? হয়তো তার কোনো কাছের মানুষ। কিন্তু তুই যে... থাক ভাই, এইসব কথার বলিস না। যার যে মন ইচ্ছে তেমন করে থাকুক, এতে আমার কি। চল, অনেক দেরি হয়ে গিয়েছে, বাসায় যাব। ওকে, তাহলে যা তুই, আমিও যাই। কিন্তু কল ধরছে না দেখে মিম প্রচন্ড রেগে গেল আর বলতে লাগলো, কুত্তা বিলাই হনুমান, ফোন রেখে কোথায় গেল বুঝতেছি না। এতবার কল দিলাম তাও ধরতেছে না। এদিকে সন্ধ্যা হওয়ার কারণে যেতেও পারছি না, তা না হলে কুত্তাটার খবর নিতাম। আচ্ছা, রাতে কল দিব, এখন মনে হয় কোথাও গিয়েছে। এইদিকে আহমদ মিমাপুর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। ঘুম ভাঙলো আম্মু ডাকে, বাবা খাবার খাবি না? না আম্মু, আমার ভালো লাগছে না, তোমরা খেয়ে নাও। সে কি, দুপুরে খাবার খাসনি, এখন বলছিস রাতের খাবার খাবি না? শরীর খারাপ করতেছে তোর? না, আমার আজ পেট ভরা, তাই খেতে পারবো না, তোমরা খেয়ে নাও। তখন আম্মু আহমদের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কি হয়েছে বাবা, তোর কি কারণে মন খারাপ? তোর আমাকে কিছু বলতো, তোকে কিছু বলেছে? আরে না মা, কেউ কিছু বলেনি, এমনিতে পরীক্ষা দিলাম আর বন্ধুদের সাথে আড্ডা দিলাম, এতে ক্লান্ত লাগছে, তাই কিছু হয়নি আমার। ওকে থাকো, তাহলে আমি গেলাম। এটা বলে আম্মু চলে গেল। আর আহমদ বলতে লাগলো, আম্মু, তোমার ছেলের মন খারাপ কিসের জন্য সেই কারণটা চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, কিন্তু কি করব আম্মু, আমি যে এই কাজ করতে পারবো না। এটা বলে ফোনটা হাতে নিয়ে আহমদ অবাক, কারণ মিমের 50টা প্লাস মিসড কল। মিম আহমদকে কেন কল দিচ্ছে বুঝলো না। হয়তো কোনো কাজে হবে। যাই হোক, এখন মিমের সাথে কথা বলার ইচ্ছে নেই, কারণ তার সাথে কথা বললে তার মায়াতে আরো বেশি পড়বে। তার মায়া কাটানোর জন্য তার থেকে যত বেশি দূরে থাকা সম্ভব সে চেষ্টা করবে, কিন্তু তাকে সারা জীবন ভালোবেসে যাবে। এইসব বলতে বলতে ফোন টিপতেছে। তখন শাহিন রাফি গ্রুপ কল দিল, তাই দেরি না করে কল ধরল। তখন দেখে মিম কল দিল, তাই মিমের কল কেটে দিল। মিমের সাথে এখন কথা বলতে ইচ্ছে করছে না। এদিকে ফোন কাটতে মিম রেগে আবার কল দিল, কিন্তু আহমেদ কল এবার হোল্ড করে দিল। তারপর বন্ধুদের সাথে কথা বলতে লাগলো। কিরে শাহিন, কি অবস্থা মামা? গফের আদর পেয়ে তো দেখি একদিনে মোটা হয়ে গেছো। দুরহালা,
জীবনে এর চেয়ে ভুল ডিসিশন মনে হয় আর নেইনি। কি হয়েছে আবার? কি হয়নি সেটা বল। তানিয়া গুন্ডি একটা, পিছনে এতদিন ঘুরলাম, এমন হবে যদি আগে জানতাম। তার পিছনে ঘোরা তো দূরে থাক, কখনো তার সামনে যেতাম না। আরে হালা কি হয়েছে সেটা বল। কি আর বলবো ভাই, সামনে তাকালে বলে এই মেয়ের দিকে তাকালি কেন, পিছনে তাকালে বলে এই মেয়ের দিকে তাকালি কেন। কি আর করবো ভাই, সবখানে প্যারা। এতটুকু সময় যদি এত প্যারা দেয় তাহলে বুঝতে পারছিস? বুঝো শালা প্রেম করার মজা। তা তোর অবস্থা কি? মিম আপুকে কখন বলবে তোমার মনের কথা? শাহিনের মিম নামটা শুনে মুখটা কালো হয়ে গেল। তখন রাফি কথা কাটানোর জন্য বলে উঠল, আরে থাক আহমেদের কথা, আগে বল ট্রিট কখন দিবি? আচ্ছা কাল দেবো, সবাই আড্ডার জায়গায় চলে আসিস। আচ্ছা তোরা আড্ডা দে, আমি গেলাম, এটা বলে ফোন কেটে দিলাম। আহমদ কল কাটতেই শাহিন বলল, কিরে রাফি, এটা আবার কি হলো? তারপর রাফি বিকেলের সব কথা খুলে বলল। ও তাই তো বলি, এটা আজ কেন মনমরা হয়ে আছে। আচ্ছা আমি যাই, তোদের ভাবি কল দিছে। ওকে যা। এইদিকে মিম রেগে মেগে বলতে লাগলো, কুত্তা আমার কল কেটে দিচ্ছে, আবার ফোন ধরছে না। সকালটা একবার হোক, তারপর দেখাবো মজা এই মিম কি জিনিস। আচ্ছা মিমকে কল দিয়ে দেখি হারামির কি হলো। হ্যালো মিম, মামুনি কেন কল দিয়েছো? মামি, আহমেদ কোথায়? ওকে সন্ধ্যা থেকে কল দিচ্ছি কিন্তু কল ধরছে না কেন? কে জানি, সে রুমে আছে। কি রুমে থেকেও আমার কল ধরছে না? কি হয়েছে জানি না, ছেলেটা পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরলো মন খারাপ করে, দুপুর 12টায় খেলো না, আবার রাতেরটাও খেলো না। বুঝতেছি না ছেলেটার কি হলো। কি বলছো মামি? আহমেদ 2 বেলা না খেয়ে আছে আর আমাকে বললে না কেন তুমি? তার তো শরীর খারাপ করবে। আর তুমি কেমন মা যে ছেলে না খেয়ে আছে আর তুমি তাকে খাওয়ালে না? অনেক জোর করছি, বাট খাবে না বলছে। খাবে না বললেই হলো? জোর করে খাওয়াতে হবে। বুঝতেছি তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, আমার জিনিস আমাকে দেখতে হবে। যেই ভাবা সেই কাজ। মিম আহমদের আম্মুকে কল দিল আর সাথে সাথে আম্মু কল ধরে বলল, এটা বলে ফোনটা কেটে দিল। আর ওইদিকে মিম কি বলছে আম্মুর মাথায় কিছুই ঢুকলো না। আহমদ মনের সুখে ঘুমোচ্ছিল, রুমের দরজার ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে দরজার দিকে তাকিয়ে দেখে দরজা এমনভাবে ধাক্কাচ্ছে যদি আরেকটু দেরি করে তাহলে রুমের দরজা ভেঙে ফেলবে। তাই চোখ ডলতে ডলতে দরজা খুলে দিতে হঠাৎ ওর সাথে এমন একটা ঘটনা ঘটবে তা ভাবতেও পারেনি। দরজা খুলতে মিম আপু ওকে এক ধাক্কা দিয়ে রুমের ভেতরে ঢোকালো আর রুমের দরজা বন্ধ করে দিল। এ কি আপু, আপনি দরজা বন্ধ করলেন কেন? কুত্তা একদম চুপ কর, আর একটা কথা বললে এমন হাল করব না ভাবতে পারবি না। মিম দরজা বন্ধ করে আহমদের দিকে আসতে লাগলো আর আহমদ এক পা করে পেছনে যেতে লাগলো। আপু তুমি এইভাবে আমার দিকে আসতেছো কেন? দেখো ভালো হবে না কিন্তু। তখন মিম ওর কাছে এসে ওর কলার ধরে টান দিল আর ওর মুখের সামনে নিয়ে আসলো। এতে মিমের গরম নিঃশ্বাস আহমদের মুখে পড়তেই ওর পুরো শরীরে কারেন্ট বয়ে গেল। তখন মিম বলতে লাগলো, কি ভালো হবে আর কি খারাপ হবে সেটা আমি দেখব, আগে তুই বল। কাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তোকে এত কল দিলাম, তুই ফোন ওঠালি না কেন? আমার ফোন আমি তুলবো না কি তুলবো না সেটা আপনাকে বলবো নাকি? কি বললি কুত্তা? আমাকে বলবি না? এই তুই আমার মুখের উপর কথা বলার সাহস কোথায় পেলি? দেখেন এখানে সাহসের কি আছে? আমার ভালো লাগেনি তাই ধরলাম না। আমার ইচ্ছের বিরুদ্ধে আপনি কিছু বলতে পারেন না। সেটা মানলাম, কিন্তু তুই আমাকে হঠাৎ করে আপনি ডাকতেছিস কেন? ওই যে বললাম আমার ভালো লাগে তাই। তাছাড়া কিছু কিছু মানুষকে তুমি ডাকার চেয়ে আপনি ডাকাতে অনেক অনেক ভালো। এখন তাহলে তো এটা বলবি তোর ইচ্ছেতে তুই কাল দুপুরে ও রাতের খাবার খাসনি, তাই তো? কলার জোরে চেপে ধরে বলল কথাটা। আহমদ এই কথা বলে মিমের দিকে তাকাতেই দেখে চোখ রাগে লাল হয়ে গেছে। যেহেতু মিমের মুখ আর আহমদের মুখের তেমন দূরত্ব নেই, সেহেতু তার চোখের দিকে তাকাতে মনের মধ্যে ভয় হতে লাগলো। কি থেকে কি করে ফেলে তা জানে না আহমদ। তারপর দেখলো মিম চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকার পর চোখ খুলে শান্ত গলায় বলতে লাগলো, আচ্ছা আহমদ, তুই আমাকে একটা কথা বলবি? কি কথা? তুই না কেমন জানি হয়ে গেছিস। কালকের পর থেকে আগের দিন তো ঠিকই ছিলি,
কিন্তু হঠাৎ এমন কি হলো যে তুই খাওয়া দাওয়া সব ছেড়ে দিলি? কিছু কথা কাউকে বলা যায় না, কিছু অনুভূতি প্রকাশ করা যায় না, কিছু দূরত্ব অজান্তে হয়ে যায় যেটা আমাদের মেনে নিতে হয়, আর কিছু খারাপ লাগা আনমনে হয় যেটা নিজেও জানি না। বাহ বাহ, কথা তো ভালোই বলতে শিখেছিস। হয়তো। আচ্ছা আপনি যান, আমি ফ্রেশ হব। তো ফ্রেশ হতে কে মানা করছে? তুই যা, আমি এখানে আছি। আপনি যান তো, এমনিতে ভালো লাগছিল না, আর আপনি এসে মুড আরো খারাপ করে দিয়েছেন। কি বললি কুত্তা? আমি তোর মুড খারাপ করে দিয়েছি? তাই নয় তো কি। এটা বলতে আহমদ কিছু বোঝার আগেই মিম আহমদের মাথার চুল খামচে ধরে ওর ঠোঁট জোড়া তার নিয়ন্ত্রণে নিয়ে নিল। মিমের ঠোঁটের ছোঁয়া পেতেই আহমদের চোখ বড় বড় করে ফেলল, আর আহমদের শরীরটা পুরো বরফের মতো জমে গেল। আহমদের মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে, কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ পর মিম আলতো করে ওকে ছেড়ে দিল। আর আমি এখনো কলা গাছের মতো দাঁড়িয়ে আছি। আহমদ এমন অবস্থা দেখে মিম বলতে লাগলো, এইটুকুতে যদি এই অবস্থা হয় তাহলে বিয়ের পর কি হবে আমার জুনিয়র বরের? এই আহমেদ, কোথায় হারিয়ে গেলি? আহমেদ, ওই আহমেদ। এটা বলে আহমদকে একটা ধাক্কা দিল, আর সাথে সাথে আহমদ হক চুকিয়ে বলতে লাগলো, কি হয়েছে? ছি আপু, আপনি এটা কি করলেন? আমি কি করলাম আবার? এই যে আমাকে দিলে, তোমার লজ্জা করে না ছোট ভাইয়ের সাথে এমন একটা কাজ করতে? এইটা বলতেই মিম আহমদের কলার ধরে ওকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, চুপ, একদম চুপ। কে কার ভাই? আরেকবার আপু বলবি তো মুখ সেলাই করে দেব। অনেক সহ্য করছি, তোর মুখেতে আপু ডাক। এইবার থেকে যদি আপু ডাকিস তাহলে বুঝবি এই মিম কি জিনিস। এইদিকে আহমদ মনে মনে বলতে লাগলো, হ্যাঁ আইসে, আপু ডাকবো না, নিজের বিএফ রেখে আমাকে বলছে আপু না ডাকতে। ইচ্ছে করছে ডাইনির সব চুল ছিঁড়ে পেটনিকে দিয়ে দিই। ওই কি ভাবছিস? কিছু না, আপনি আমাকে ছাড়েন, আমি ফ্রেশ হব। আচ্ছা ছেড়ে দেব, তার আগে একটা কথা বলবি। নরম সুরে বলল কথাটা। কি? মিমের মুখে এই কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। হ্যাঁ বলবে নাকি না মাথা কাজ করছে না। হ্যাঁ বলে কি হবে, সে তো অন্য কারো। আর নাও বলতে পারছে না, কারণ তাকে সে ভালোবাসে। কিন্তু মিমের হঠাৎ এমন প্রশ্ন কেন করলো? এটা কেমন কথা? আপু বলতে গিয়েও বললাম না। ভালোবাসিস আমাকে? হ্যাঁ বা না, আমি এটা শুনতে চেয়েছি। আপু রাগী গলায় কথা বলাতে চুপ করে মাথা নিচু করে ফেললাম। কি হলো? চুপ কেন? বলতে কি লজ্জা করে? হ্যাঁ নাকি না তাড়াতাড়ি বল। আর হ্যাঁ, সত্যি কথাটা বলবি কিন্তু, তা না হলে খবর আছে। আমি মহা ঝামেলায় পড়লাম। যদি বলি হ্যাঁ বলি এতে এক সমস্যা, আর না বললে এতে এক সমস্যা। ধুর, যা হওয়ার পরে হবে বলে দেই। কি হলো? আমার কথা কি তোর কানে যায় না, নাকি মামিকে ডাকবো? না না আপু, আমু ডাক দিও না, বলছি। বল। আস্তে করে বললাম হ্যাঁ। কি বললি? শুনতে পাইনি, আরো জোরে বল। হ্যাঁ। আরো জোরে বল, শুনতে পাচ্ছি না। এইবার মাথা গরম হয়ে গেল। আপুর মাথাটা ধরে আমার মুখটা কানের কাছে নিয়ে গিয়ে জোরে বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বলতেই ঠাস ঠাস করে আওয়াজ হলো। ভুল যেটা ভাবছেন সেটা নয়, মিম আহমেদের গালে থাপ্পড় দেয়নি, গালে হাত দিয়েও বলতে লাগলো, আমাকে মারলেন কেন? আপনি তো কানে শুনতে পাচ্ছিলেন না, তাই তো কানের কাছে গিয়ে বললাম। তোকে আমি সেটার জন্য মারিনি। তাহলে কি জন্য মারছেন? প্রথম মারছি আমি তোর বড়, সেকেন্ড যে তুই নিজের দোষের জন্য 2 বেলা খাবার খেলি না। আমি অনেক আবুল দেখছি, তোর মতো আবুল কখনো দেখিনি। হ্যাঁ আমি আবুল, আমি নিজের জন্য 2 বেলা খাবার খাইনি, এতে আপনি কেন মারবেন? ইচ্ছে তো করছে আরো 2টা দিতে, আবুল কোথাকার। কাল যে নদীর পাড়ে আমাকে একটা ছেলের সাথে দেখে তুই সেখান থেকে এসে দরজা বন্ধ করে আসছিস, আমার কাছে গিয়ে একবারও জিজ্ঞেস করেছিস ছেলেটা কে? এটা আপু কেমনে জানলো? আরে আপু তো আমাকে সেখানে দেখেছে। দেখলাম আপনারা অনেক হাসি খুশিতে আছেন, যদি সেখানে যেতাম তাহলে হয়তো সমস্যা হবে, তাই আপনাদের কাছে গিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করতে চাইনি। মারি একটা থাপ্পড়। এই তুই জানিস সে কে হয়? আমার কি হয়? এখানে না জানার কি আছে, সে আপনার বিএফ হবে। এই জন্যই তোকে আবুল বলি। আরে বোকা, সে আমার দুলা ভাই হয়, আমার বান্ধবী মনির হবু জামাই। মনি আমাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিতে আনছে, আর তুই যখন আমাদের দেখলি তখন মনি কোথায় যেন গেছিল। আহমদ তো আপুর মুখে এমন কথা শুনে খুশি হয়ে গেল। ইচ্ছে করছে লুঙ্গি ডান্স দিতে, কিন্তু আপু থাকাতে পারলো না। ও আচ্ছা। আবুল একটা। আচ্ছা শোন,
ফ্রেশ হয়ে নিচে আয়, ঘুরতে যাব। অনেক দিন ঘোরা হয়নি। আর হ্যাঁ, উল্টাপাল্টা কিছু মাথায় আনবি না। এটা বলে মিম আহমদকে ছেড়ে রুম থেকে চলে যেতে লাগলো। এইদিকে আহমদ নাচতে লাগলো। আপু সিঙ্গেল, কি মজা। আজকে মিমকে তার মনের কথা বলে দিবে, যা হওয়ার হবে। তারপর খুশি মনে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখে রাক্ষসী খাবার খাচ্ছে। তারপর আহমদ টেবিলে বসে বলতে লাগলো খাবার দিতে। তখন আপু আস্তে করে বলে উঠল, মিষ্টি খেয়ে পেট ভরেনি নাকি? মিমের কথা শুনে আহমদ চোখ বড় বড় করে ফেললো। আর এইদিকে আপুর এমন অবস্থা দেখে মিট মিট করে হাসতেছে। তখন আম্মু, এনে খাবার খেয়ে নে। তারপর আহমদ আর কিছু না বলে খাবার খেতে লাগলো। খাবার শেষ করতে দুইজন আম্মুর থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল ঘুরতে। তারপর বাইরে এসে একটা রিক্সা নিয়ে দুইজন ঘুরতে লাগলো। ওর যে এমন খুশি হচ্ছে যা আপনাদের বোঝাতে পারবো না। নিজের প্রিয় মানুষটার সাথে পাশাপাশি বসে এক রিক্সাতে বসে ঘোরাঘুরি করার মুহূর্তটা আলাদা। এই ভালো লাগার অনুভূতিটা কাউকে বলে বোঝাতে কেউই পারবে না। একটা জিনিসের কমতি, সেটা হচ্ছে হাতে হাত রাখা। তবুও একটা আলাদা ভালো লাগা কাজ করে। এইভাবে মিমের সাথে নানা কথা হাসি মজা করে অনেকক্ষণ রিক্সা চড়ে ঘুরলো। তারপর একটা পার্কের সামনে এসে নেমে পড়লো। তারপর দুইজনে পার্কের ভিতরে এসে পায়ে পা মিলিয়ে দুইজন পাশাপাশি হাঁটতে লাগলাম। হঠাৎ করে আমার সাথে এমন একটা কিছু হবে সেটা কল্পনাতেও ভাবিনি। ভাবতে পারিনি ওর সাথে এমন একটা ঘটনা ঘটবে। আমি আর মিম দুইজনে একসাথে পায়ে পা মিলিয়ে হাঁটেছি। জান আপু, আমি এটা বলে মিমের দিকে তাকাতেই দেখে মিমের পাশে নাই। আহমদ ভয় পেয়ে গেল। কোথায় গেল? এটা বলে আশেপাশে তাকিয়ে দেখে মিমকে কোথাও দেখা যাচ্ছে না। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, কিরে, কি খুঁজতেছিস? আমি তো তোর পেছনে। এটা বলে পেছনে ঘুরতেই দেখে মিম পেছনে হাত রেখে দাঁড়িয়ে আছে। মিমকে দেখে যেন আহমদের কলেজায় পানি আসলো। তারপর মিমের কাছে যাওয়ার সাথে সাথে মিম আপু হাঁটু গেড়ে বসে পড়ল। মিমের কাজকর্ম দেখে অবাক, কি করতে চাইছে মিম? তখন মিম বলতে লাগলো, জানি না ভালোবাসা কি জিনিস, জানি না ভালো লাগা কি। আমি এটা জানি, তুই যখন আমার সাথে থাকিস তখন আমার আলাদা মানসিক শান্তি মিলে। আমি চাই না তোকে ভালোবাসতে, চাই না তোর সাথে প্রেম করতে। আমি চাই তোর হাতে হাত রেখে পরন্ত বিকেলে রক্তমাখা ডুবন্ত সূর্যটা দেখতে। আমি চাই ভোরবেলা কাঁপন ধরানো ঠান্ডায় এক চাদরে মাথা গুজে শিশির ভেজা ঘাসে পায়ে পা মিলিয়ে হাঁটতে। আমি চাই শুধু তোর সাথে থাকতে। আমি চাই তোকে আমার করে আগলে রাখতে। আমি চাই আমার বেবিদের আব্বু হতে। চাই শুধু ইচ্ছে পূরণে আমার সঙ্গী হতে। হবে কি আমার? না হলেও সমস্যা নাই, করে নিব। এটা বলে আহমদের দিকে মিম তার ডান হাত বাড়িয়ে দিল। ওইদিকে মিমের কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। কখনো ভাবতে পারেনি মিম আহমদকে এইভাবে প্রপোজ করবে। ভেবেছিল সে করবে, কিন্তু এ তো দেখি তার থেকে এক পা এগিয়ে। কিরে আবুল, কোথায় হারিয়ে গেলি? আমি কিন্তু আর বসে থাকতে পারছি না। মিমের এমন কথায় আহমদ ভাবা বাদ দিয়ে মিমের দিকে তাকিয়ে তার হাত ধরে তাকে তুলল এবং আহমদ তার দুই হাত শক্ত করে ধরে বলতে লাগলো, তুমি আমার জ্যোৎস্না রাতে একটুখানি এলো, তুমি আমার সাজের বেলায় জোনাক জ্বলা সুর, তুমি আমার আকাশ ভেঙে বৃষ্টি নামা ভোর, তুমি আমার একটুখানি ছোঁয়ায় অনেকখানি পাওয়া, তুমি আমার কড়া রোদের একটু শীতল হাওয়া, আমিও তোমাকে ভালোবাসি মিম। কথা শেষ করতেই মিম আহমদকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি ভালোবাসি তোকে আমার আবুল জামাই। এই দেহে প্রাণ আছে যতদিন আমি থাকবো তোমার হয়ে ততদিন, আমার প্রিয় ডিম থুক্কু মিম। অনেক পাজি হয়ে গেছিস। মিমের কথা শুনে কিছু বলতে যাবে, তখনই হঠাৎ করে কেউ একজন এসে তাদের দুইজনকে ছাড়িয়ে দিল। আর সাথে সাথে দুইজন দুই দিকে ছিটকে পড়ল। সাথে সাথে মাথা গরম হয়ে গেল। আমি কোন হালারে এমন একটা রোমান্টিক মুহূর্তে 12টা আর বলতে পারলাম না। আমি তো সামনে থাকা মেয়েটিকে দেখে অবাক, কারণ মেয়েটি হচ্ছে ওই দিন কলেজে ঢোকার সময় যেই মেয়ের সাথে ধাক্কা খেলাম, সে হচ্ছে এই মেয়ে। কি হলো, থামলি কেন? বল, কি বলবি? আপনি এখানে? বাবা, নতুন পেয়ে আমাকে আপনি বলা হচ্ছে? মানে কি এইসবের? আমি তো আপনাকে চিনি না, আর নতুন পুরাতন আমি তো কিছু বুঝতেছি না। 2 বছরের রিলেশন আমাদের, আজ একটা নতুন মেয়ের জন্য আমাকে তুমি অস্বীকার করছো? মেয়েটার কথা শুনে মিম দূরে এসে আহমদের কলার ধরে বলল, ওই কুত্তা, মেয়েটা কি বলছে এসব? মিম আমাকে বিশ্বাস কর, আমি এই মেয়েকে চিনি না। এই আপনি এসব কি বলছেন? আপু, আমি ঠিক বলছি।
ও একটা চিটার লুচ্চা আমার সাথে রিলেশন করে, আজ আপনাকে পেয়ে আমাকে ভুলে গেছে। দেখ, আমার মাথা গরম করিস না, সত্যি সত্যি বল মেয়েটা কে? মিম এটা বলতে আমি মিমের থেকে নিজেকে ছাড়িয়ে মেয়েটার কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনি বলছেন আমি আপনার সাথে 2 বছরের রিলেশনে আছি? আচ্ছা, তাহলে বলেন তো আমার নাম কি? আমার এমন প্রশ্ন করাতে মেয়েটা থতমত খেয়ে গেল। এটা আবার কেমন প্রশ্ন? 2 বছর রিলেশনে আমি তো তোমার নাম জানবো না কেন? তার চেয়ে আরো কনিষ্ঠ থেকে প্রশ্ন করো। এটা কেমন প্রশ্ন? তুমি চুপ থাকো। এই মেয়ে, আমি যেটা বললাম সেটা বলেন। আসলে আমি সত্যি কথা বলতে আমি তোমাকে পছন্দ করি, তাই এমনটা করলাম। সেই দিন তোমার সাথে ধাক্কা খাওয়ার পর থেকে আমার কেমন জানি হতে লাগলো। হাঁটতে বসতে ঘুমাতে শুধু তোমার ওই মায়াবী চেহারাটা ভেসে উঠলো। আর এমনটা শুধুই আর হয় না, কারণে আমি তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি। তাই তো তোমাকে ওই আপুটার সাথে দেখে সহ্য হচ্ছে না। মেয়েটার কথা শুনে আহমদ স্তব্ধ হয়ে গেল। এই মেয়ে, কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি তোমাকে চিনিও না আর তুমি আমাকে চিনো না, তার মধ্যে কেমনে কি? আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এটা বলতে আহমদ কিছু বলার আগেই মিম মেয়েটার সামনে গিয়ে বলল, অনেক হয়েছে তোর নাটক। আরেকবার যদি আমার কলিজারে নিয়ে আরেকটা কথা বলিস তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। সোজা যেই দিক থেকে এসেছিলি সেই দিকে চলে যা, তা না হলে তোর ভালোবাসা কি জিনিস একদম বুঝিয়ে দেব। এটা বলে মিম এবার আহমেদের কলার ধরে তার দিকে তাকিয়ে বলল, আর তোকে বারবার বলছি মেয়েদের আশেপাশে যাবি না, যেখানে মেয়েদের সাথে ধাক্কা খেলি, তাই না? মেয়েদের সাথে ডলাডলি করতে ভালোই লাগে, তাই না? এটা বলেই জোরে একটা থাপ্পড় দিতে মেয়েটা ভয়ে পালিয়ে গেল। আর এদিকে আহমদ গালে হাত দিয়ে মিমের দিকে তাকিয়ে থাকলো। চল, তোকে আজ ঢলাঢলি কত প্রকার কি সব বোঝাবো। এটা বলে আহমদের কলার ধরে টানতে লাগলো মিম আর বলতে লাগলো, এই কি করছো? সবাই দেখছে তো? সবাই দেখলে আমার কি? ওই মেয়ের সাথে ধাক্কা খাওয়ার সময় সবাই দেখেনি। চুপচাপ আমার সাথে আয়। তারপর ফোন হাতে নিয়ে কাকে যেন কল দিল আর বলতে লাগলো, এইদিকে আমি ভাবতে লাগলাম, আজ আমি গেলাম, আল্লাহ আমারে বাঁচাও এই ডাইনির হাত থেকে। আর এইদিকে মিম কাকে ফোন দিয়ে বলতে লাগলো, এই তোরা কোথায়? তাড়াতাড়ি কাজী অফিসে চলে আয় তো। আহমদ তো কাজী অফিসের কথা শুনে ভয় পেয়ে গেল। মিম, কাজী অফিস কেন? কার বিয়ে হবে? তোমার কোনো বান্ধবীর বুঝি? আমার বান্ধবীর না, আমার আর তোর। এই কথা শুনে আহমদ দাঁড়িয়ে গেল। তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব? বিয়ে কি ছেলে খেলা? ও বিয়ে ছেলে খেলা না, মেয়েদের সাথে ধাক্কা ধাক্কি এইসব ছেলে খেলা, তাই না? ওই মেয়েটার সাথে কি আমি ইচ্ছে করে ধাক্কা খেয়েছি? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। সেটা যাই হোক, সেই ধাক্কার কারণে মেয়েটা তোকে ভালোবেসে ফেলেছে, আর আমি চাই না তোকে হারাতে, তাই তোকে নিজের করে নেব। দেখো, সে আমাকে পছন্দ করছে, আমি না, বুঝলা? আর এইভাবে পরিবারকে না জানিয়ে যদি বিয়ে করি তাহলে 2 পরিবারের সম্পর্ক খারাপ হবে। একটু বোঝার চেষ্টা করো। দেখ, পরিবারের সম্পর্ক নষ্ট হবে না, কারণ আমাদের আরো আগে থেকে বিয়ে ঠিক, শুধু তোর পরীক্ষার শেষ হওয়ার অপেক্ষায় ছিল। মিমের কথা শুনে আহমদ অবাক। তাদের নাকি আরো আগে বিয়ে ঠিক, আর এটা তাকে মা বাবা বলেনি। আর আহমেদের হুদাই নিজেকে বউকে আপু ডাকতো। রিপিট, আর আহমদ হুদাই নিজের বউকে আপু ডাকতো। এটা তো আরো ভালো। বিয়ে যখন ঠিক তাহলে আমাদের বিয়ে হয়ে যাবে। এইভাবে বিয়ে করাটা ঠিক হবে না আমাদের। কিন্তু আমি যে তোমাকে হারাতে চাই না। কেউ যদি আমার থেকে তোকে কেড়ে নেয় তখন আমি কাকে নিয়ে বাঁচবো বল? এটা বলতে মিমকে আলতো করে বুকে টেনে নিয়ে বলল, আরে পাগলি, আমাকে তোমার কাছ থেকে একমাত্র মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না। আমি শুধু তোমার, বুঝলে? এই কথা শুনে মিম আহমদকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সত্যি তো তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না? না, যাব না। আমি তোমার আছি, চিরকাল থাকবো। তারপর মিম ছেড়ে দিতেই দেখলো তার চোখে পানি। তারপর আলতো করে মিমের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, এই পাগলি, কান্না করছো কেন? আমি তো বললাম আমি তোমার। এবার একটু হাসিও দেখি, তা না হলে আমি কিন্তু কান্না করে দিব। আমার কথা শুনে নীলা ফিক করে হেসে দিল। এই তো আমার জানুর এই হাসিটা দেখতে চেয়েছিলাম।
চলো হাতে হাত রেখে ঘুরি, তোমার মনটা ভালো হয়ে যাবে। ওকে, চলো তাহলে। এই বলে মিমের হাতে হাত গুজে দিয়ে পায়ে পা মিলিয়ে নদীর পাড়ে হাঁটতে লাগলো। এভাবে হাঁটতে থাকুক তারা, অটুট থাকুক তাদের ভালোবাসা, মাঝে থাকুক দুষ্টু মিষ্টি ঝগড়া। ভালোবাসা সবার হয়তো পূর্ণতা পায় না, যাদের পূর্ণতা পায় তাদের ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে, এটা আমাদের কামনা। তাই সবাই তাদের জন্য দোয়া করবেন।